আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ডিজিসিএর পক্ষ থেকে শীতকালীন ছুটি এবং বিয়ের মরশুমে উড়ানে যাত্রীদের অতিরিক্ত চাহিদার প্রেক্ষিতে সমস্ত পাইলট সংগঠনের কাছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। রাজ্যে যৌনকর্মীদের জন্য আগামী 9 ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ এনুমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন। সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা আরও বাড়াতে পারে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 প্যানেলের অযোগ্য শিক্ষাকর্মীদের নাম সহ বিস্তারিত তালিকা আবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সংবিধান প্রণেতা বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকরের ৭০তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। উত্তরে বাতাসে ভর করে রাজ্যের আজ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই চিত্র। আসছে বিস্তারিত খবরে। অসামরিক উড়ান দপ্তরের মহানির্দেশক ডিজিসি এর পক্ষ থেকে শীতকালীন ছুটি এবং বিয়ের মরশুমে বিভিন্ন উড়ানে যাত্রীদের অতিরিক্ত চাহিদার প্রেক্ষিতে সমস্ত পাইলট সংগঠনের কাছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, গত বৃহস্পতিবার অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী KR নাইডু সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ডিজিসিএ, AAI এবং ইন্ডিগো বিমান সংস্থার বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন। ইন্ডিগো সংস্থার আবেদনের প্রেক্ষিতে পাইলটদের উড়ানের সময়কালে সীমা সংক্রান্ত নিয়মে একবার জন্য ছাড় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এর 15 দিন পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ইন্ডিগোর বিমান সংস্থা কন্ট্রোল সেন্টারে পরিস্থিতির ওপর তাৎক্ষণিক নজরদারির জন্য ডিজিসি এর একটি দলকে সেখানে মোতায়েন করা হয়েছে। কেন ইন্ডিগো বিমান সংস্থা বিমান পরিচালন ব্যবস্থায় এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো সে বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য যুগ্ম মহানির্দেশকের নেতৃত্বে একটি 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এদিকে দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল আজ অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বিমানবন্দরে পৌঁছানোর আগে যাত্রীদের বিমান সংক্রান্ত সাম্প্রতিক খবর জেনে নিতে অনুরোধ করা হয়েছে। ইন্ডিগোর বহু সংখ্যক উড়ান বাতিলের প্রেক্ষিতে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল হাওড়া নতুন দিল্লি এবং শিয়ালদা লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালাবে। হাওড়া নতুন দিল্লি স্পেশাল আজ রাত 11টায় হাওড়া এবং আগামী সোমবার 8ই নভেম্বর সকাল 7:30টায় নতুন দিল্লি থেকে ছাড়বে। অন্যদিকে নিউ দিল্লি হাওড়া স্পেশাল আজ সন্ধে 6:15 নতুন দিল্লি এবং সোমবার 8ই ডিসেম্বর দুপুর 1:30টায় হাওড়া থেকে ছাড়বে। এছাড়া শিয়ালদা লোকমান্য তিলক স্পেশাল আজ রাত 11:10 শিয়ালদা থেকে এবং ফিরতি পথে মঙ্গলবার 9 ডিসেম্বর সন্ধ্যে 6:30টায় লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়বে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলে সাঁতরাগাছি ইয়েলাঙ্কা স্পেশাল আজ দুপুর 2:45 সাঁতরাগাছি এবং মঙ্গলবার 9 ডিসেম্বর ভোর 4:45 ইয়েলাঙ্কা থেকে ছাড়বে। এদিকে চেরাপল্লী শালিমা স্পেশাল আজ 9:35 চেরাপল্লী থেকে ছাড়বে। ফিরতি পথে ট্রেনটি সোমবার 8ই ডিসেম্বর 12:10 শালিমার থেকে রওনা দেবে। রাজ্যে যৌনকর্মীদের জন্য আগামী 9 ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ এনুমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন। যৌনকর্মীদের বিভিন্ন সংগঠনের আবেদনের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরই সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে এনুমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। 166 শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবেন কমিশনের আধিকারিকরা। সেখানে পৌঁছে এনুমারেশন ফর্ম সংক্রান্ত যৌনকর্মীদের সমস্যার কথা শুনবেন তারা এবং সহায়তা করবেন। অন্যান্য যৌনপল্লীতেও আগামী দিনে একই রকম শিবিরের আয়োজন করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। এদিকে সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এসআইআর এর কাজ চলা মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গতকাল এক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একথা জানান। এসআইআর এর কাজের জন্য সময়সীমা বাড়াতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তরকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন তা খতিয়ে দেখে ডেডলাইন বা নির্ধারিত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে। ওই বৈঠকে আলোচ্য সূচি ও গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত জেলা নির্বাচনী আধিকারিক ডিইও ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট লিঙ্কও দেওয়া থাকবে। এদিকে খসড়া ভোটার তালিকায় প্রকৃত অর্থে কত ভোটদাতা মৃত হিসেবে তালিকাভুক্ত হওয়া উচিত তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও আধা সরকারি উৎস থেকে তথ্য মিলিয়ে দেখা বাধ্যতামূলক বলেও নির্বাচন কমিশন জানিয়েছে। পশ্চিমবঙ্গের তরফে এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছাড়াও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিএলও
মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে নির্বাচন কমিশন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 প্যানেলের অযোগ্য শিক্ষাকর্মীদের নাম সহ বিস্তারিত তালিকা আবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় 3512 জনের নাম রয়েছে। এর মধ্যে গ্রুপ সিতে 1163 জন এবং গ্রুপ ডিতে 2349 জনের নাম রয়েছে। তালিকায় তাদের নাম, রোল নাম্বার, অভিভাবকের নাম সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আগেও এই তালিকা প্রকাশ করেছিল এসএসসি, তবে কলকাতা হাইকোর্ট বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়ায় আবার সেই তালিকা প্রকাশ করা হলো। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। সংসদ ভবন প্রাঙ্গণে প্রেরণাস্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ডক্টর আম্বেদকর ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিং, বিরোধী দলনেতা এবং সাংসদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ডক্টর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ ওই এলাকায় যাতে কোনো রকম অশান্তি ছড়াতে না পারে কলকাতা হাইকোর্ট তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গার তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ প্রতিষ্ঠার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন অংশ থেকে বহু মানুষ রেজিনগরে এসেছেন। ইতোমধ্যেই মসজিদ প্রতিষ্ঠার শিলান্যাস হয়েছে। এদিকে বিধায়ক হুমায়ুন কবিরকে আজই রেজিনগর থানায় তলব করা হয়। অন্যদিকে বহরমপুরের মনীন্দ্রনগরের পূর্বাশা কলোনিতে বিজেপি নেতা শাখারফ সরকারের রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজই সেখানে সেই মন্দির প্রতিষ্ঠার ভূমি পূজার কাজ সম্পন্ন হয়েছে। সংহতি দিবস উপলক্ষে আজ সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন। দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই জারি থাকবে বলেও জানান তিনি। কলকাতায় এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল সকাল 8টায় বেদ পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হবে। উত্তর 24 পরগনার বীজপুর থানা এলাকা থেকে গতরাতে 49 কেজি মাদকদ্রব্য সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়। গ্রেপ্তার হওয়া একজনের বাড়ি মালদার ইংরেজবাজার থানা এলাকায়, অন্যজনের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। উত্তর 24 পরগনার বনগাঁর এক স্কুলের গেটে সহপাঠীকে ছুরি মেরেছে নবম শ্রেণীর এক ছাত্র। নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে তুহিন নামে এক ছাত্র চুইংগাম খাওয়ায় তার পরীক্ষককে জানিয়ে দেওয়ার কথা বলে তারই সহপাঠী। পরীক্ষা শেষে ওই সহপাঠীর ওপর চড়াও হয় তুহিন এবং তার বন্ধুরা। আরেক ছাত্র সুনীল দত্ত তাকে বাঁচাতে গেলে তার উপর ছুরির কোপ মারে তুহিন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। উত্তরে বাতাসে ভর করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে শীতের অনুভূতি। রাজ্যের বহু জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রি কম। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3.7 ডিগ্রি কম। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইস্টবেঙ্গল ও এফসি গোয়া সুপার কাপ ফুটবলের ফাইনালে আগামীকাল পরস্পরের মুখোমুখি হবে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গতকাল সেমিফাইনালে ইস্টবেঙ্গল 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ডিজিসি এর পক্ষ থেকে শীতকালীন ছুটি এবং বিয়ের মরশুমে উড়ানে যাত্রীদের অতিরিক্ত চাহিদার প্রেক্ষিতে সমস্ত পাইলট সংগঠনের কাছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। রাজ্যে যৌন কর্মীদের জন্য আগামী 9 ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ এনুমারেশন ক্যাম্পের আয়োজন করবে নির্বাচন কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও রাশিয়া 2030 সালে নির্ধারিত সময়ের আগেই দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেন $10,000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে রুশ রাষ্ট্রপতি পুতিনের সমর্থন এবং ব্যক্তিগত উদ্যোগ প্রশংসনীয়। শীতকালীন ছুটি এবং বিয়ের মরশুমে উড়ানে যাত্রী ভিড় সামাল দিতে ও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ডিজিসিএর পক্ষ থেকে সমস্ত পাইলট সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে। ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে এসআইআর এর সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছেন। পশ্চিমবঙ্গে যৌনকর্মীদের জন্য আগামী 9 ডিসেম্বর উত্তর কলকাতার বিশেষ এনিউমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের নির্ণায়ক তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন $10,000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। গতকাল নতুন দিল্লিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত রুশ বাণিজ্য ফোরামে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুদেশের নেতৃবৃন্দের মধ্যে সাম্প্রতিক আলোচনা এবং উভয় দেশের বাণিজ্যিক সম্ভাবনা থেকে আশা করা যায় যে নির্ধারিত সময়ের আগেই এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের নীতি পদ্ধতি সরলীকরণ করা হচ্ছে। এছাড়াও ভারত ও ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নভুক্ত দেশগুলির মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি জানান, বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক এই উভয় ক্ষেত্রেই দুদেশের মধ্যে সম্পর্কের ভিত্তি আস্থা তৈরি হচ্ছে। पिछले वर्ष राष्ट्रपति पुतिन और मैंने 2030 तक द्विपक्षीय व्यापार को $100 बिलियन का उस लक्ष्य को पार करने का हमने निर्धार किया था। लेकिन मेरी जो राष्ट्रपति पुतिन से बात हो रही है और जिस प्रकार के पोटेंशियल नजर आ रहे हैं, मुझे नहीं लगता कि हमें 2030 तक इंतजार करना पड़ेगा। ये मैं साफ देख रहा हूँ। हम उस लक्ष्य को समय से पूरा करने के संकल्प के साथ आगे बढ़ रहे हैं और मेरा विश्वास बढ़ रहा है। टैरिफ और नॉन टैरिफ बैरियर्स को कम किया जा रहा है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত রুশ অংশীদারিত্ব শান্তি, স্থিতাবস্থা এবং পারস্পরিক আর্থসামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা নিশ্চিত করবে। গত সন্ধ্যায় রাষ্ট্রপতি রুশ রাষ্ট্রপতির পুতিনের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। শ্রীমতী মুর্মু বলেন, তাঁর এই সফর দুই দেশের মধ্যে নৈশভোজের এই কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। 2025 সাল ভারত রাশিয়া বহুমুখী অংশীদারিত্বের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক বিনিময়, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা, পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন। ये अवसर हमारे लिए विशेष महत्व रखता है क्योंकि हम भारत रूस स्ट्रेटेजिक पार्टनरशिप की 25वीं वर्षगांठ मना रहे हैं। एक ऐसी साझेदारी जिसकी नींव अक्टूबर 2000 में महामहिम राष्ट्रपति पुतिन की भारत यात्रा के दौरान पड़ी थी और जिसे वर्ष 2010 में स्पेशल एंड प्रिविलेज स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर तक उन्नत किया गया। ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের সম্পর্ক আগামী দিনেও আরও নিবিড় হবে বলে রাষ্ট্রপতি মুর্মু এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উভয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুদিনের ভারত সফর শেষে গতরাতেই রুশ রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বায়ুসেনার পালাম বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। রাশিয়ার তেল রপ্তানির জন্য পশ্চিমী সামুদ্রিক পরিষেবা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে G7 এবং ইউরোপীয় ইউনিয়ন আলোচনা চালিয়ে যাচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হল ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থায়নের জন্য ব্যবহৃত রাজস্ব হ্রাস করা। বর্তমানে রাশিয়ার মোট রপ্তানিকৃত তেলের 1/3 বেশি পশ্চিমী জাহাজের মাধ্যমে পরিবাহিত হয়, যার বেশিরভাগই যায় ভারত ও চীনে। প্রস্তাবিত নিষেধাজ্ঞা কার্যকর হলে গ্রিস, সাইপ্রাস এবং মাল্টার মতো ইউ গোষ্ঠীর নৌবহরগুলির ওপর প্রভাব পড়বে। ফলে রাশিয়াকে আরও বেশি স্যাডোফ্লিপ বা অনিয়ন্ত্রিত জাহাজের উপর নির্ভর করতে হতে পারে। বিশ্লেষকদের মতে 2025 সালের অক্টোবর মাসেই রাশিয়া তার 44% তেল এই স্যাডোফ্লিটের মাধ্যমে রপ্তানি করেছে। সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা আরও বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। এসআইআর এর কাজ চলা মোট 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গতকাল এক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একথা জানান। এসআইআর এর কাজের জন্য সময়সীমা বাড়াতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তরকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন তা খতিয়ে দেখে ডেডলাইন বা নির্ধারিত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে। কেরালায় ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্য সরকারের অনুরোধে এসআইআর প্রক্রিয়ার সময়সীমার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। এদিকে কমিশন খসড়া ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটারদের নাম থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে 11ই ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট পোলিং বুথে বিএলওদের বৈঠক করার নির্দেশ দিয়েছে। এই বৈঠকে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক। নির্বাচন কমিশন কেরালায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর প্রক্রিয়ার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। কমিশনের এক নির্দেশিকায় জানানো হয়েছে, এনুমারেশনের কাজ যা 11ই ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল তা এখন 18ই ডিসেম্বর পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গে যৌনকর্মীদের জন্য আগামী 9ই ডিসেম্বর উত্তর কলকাতার বিশেষ এনুমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন। যৌনকর্মীদের বিভিন্ন সংগঠনের আবেদনের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে এনুমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। 166 শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবেন কমিশনের আধিকারিকরা। সেখানে পৌঁছে এনুমারেশন ফর্ম সংক্রান্ত যৌনকর্মীদের সমস্যার কথা শুনবেন তারা এবং সহায়তা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের বানাস ডেয়ারিতে সমবায় মন্ত্রকের সংসদীয় উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে পৌরোহিত্য করবেন। 3 দিনের গুজরাট সফরে তিনি আজ সানাদারে বানাস ডেয়ারিতে জৈব সিএনজি ও সার প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া সানাদারে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত মিল্ক পাউডার ও বেবি ফুড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। অসামরিক উড়ান দপ্তরের মহানির্দেশক ডিজিসিএর পক্ষ থেকে শীতকালীন ছুটি এবং বিয়ের মরশুমে বিভিন্ন উড়ানে যাত্রীদের অতিরিক্ত চাহিদার প্রেক্ষিতে সমস্ত পাইলট সংগঠনের কাছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহযোগিতা চেয়েছে। আগেই জানানো হয়েছে, গত বৃহস্পতিবার অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী KR নাইডু সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ডিজিসিএ, AAI ও ইন্ডিয়া বিমান সংস্থার বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন। ইন্ডিগো সংস্থার আবেদনের প্রেক্ষিতে পাইলটদের উড়ানের সময়কালে সীমা সংক্রান্ত নিয়ম একেবারের জন্য ছাড় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠান তাকে স্মরণ করা হচ্ছে। সংসদ ভবন প্রাঙ্গণের প্রেরণাস্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ডক্টর আম্বেদকর ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তার মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিং, বিরোধী দলনেতা এবং সাংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ডক্টর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন। জনসাধারণ সংসদ ভবনের প্রাঙ্গণে ডক্টর BR আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাতে পারবেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ মহাপরিনির্বাণ দিবসে ভারতরত্ন ডক্টর BR আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 9 তারিখে নতুন দিল্লিতে 2023-24 সালের হস্তশিল্প সম্মান প্রদান করবেন। দেশের বিশিষ্ট হস্তশিল্পীদের সম্মানিত করতে পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বস্ত্র প্রতিমন্ত্রী প্রবীত্র মার্গারিটা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশের ঐতিহ্যপূর্ণ হস্তশিল্পকে তুলে ধরতে সরকারের অঙ্গীকারের লক্ষ্যেই এই উদ্যোগ বলে বস্ত্রমন্ত্রক জানিয়েছে। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সময়ের দাবি মেনে উদ্ভাবন, অখণ্ডতা ও যৌথ উদ্যোগে কাজ করার জন্য সেনা কমান্ডারদের কাছে আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শেষ হওয়া সেনা কমান্ডারদের দুদিনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF ঘূর্ণিঝড় দ্বিতীয়বার বিধ্বস্ত শ্রীলঙ্কার অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে সে দেশের $200 মিলিয়ন সাহায্যের আবেদন বিবেচনা করবে বলে জানিয়েছে। শ্রীলঙ্কা তাদের র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট RFI এর অধীনে IMF এর কাছে আপৎকালীন আর্থিক সহায়তা চেয়েছে। RFI হলো একটি সুবিধা প্রকল্প যা প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থার কারণে আর্থিক দুরবস্থার সম্মুখীন কোনো দেশকে দেওয়া হয়ে থাকে। ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। দক্ষিণ বিশাখাপত্তনমের ACA VDCA স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1:30টায়। রাঁচিতে প্রথম ম্যাচে ভারত 17 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। রায়পুরে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ভারত 4 উইকেটে হারিয়ে দিয়েছিল। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও রাশিয়া 2030 সালের নির্ধারিত সময়ের আগেই দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেন $10,000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে রুশ রাষ্ট্রপতি পুতিনের সমর্থন এবং ব্যক্তিগত উদ্যোগ প্রশংসনীয়। খবর শেষ হলো।